গল্প জগতে সবারই কম বেশি পছন্দের কাল্পনিক জুটি হলো হৃদ এবং মায়া। লেখিকা রিক্তা ইসলাম মায়ার নির্মিত কাল্পনিক দুই জুটি হৃদ এবং মায়াকে নিয়ে নতুন আরেকটি উপন্যাসে সবাইকে স্বাগতম। আমি তাসনুভা, সবাইকে স্বাগতম করছি আমার নতুন একটি গল্পে। তপ্ত ভালোবাসা, লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ১। শব্দের যান বের হয়ে যাচ্ছে আমার, তারপরেও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি। কারণ অতিশয় বিদঘুটে পরিস্থিতির শিকার হয়ে বসে আছি বড় ভাইয়ের বসের সাথে। ভাবা যায় না? আমি তো ভাবতে পারছি না। কি একটা অবস্থা! উফ! আমি লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, দু হাতে এলোপাতাড়ি ধাক্কা দিয়ে। কিন্তু লোকটার শক্তি সামর্থ্যের সাথে পেরে উঠতে পারছি না। লোকটার বাহুর বল মনে হয় একটু বেশি, তার জন্য লোকটার একটা হাত আমার কোমর চেপে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার সামনে, আর আমি তার দুই বাহুর বন্ধনে আটকে। আসলে তার সাথে আমার কি শত্রুতা তা আমি জানি না, কিন্তু আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে খানিকটা নিস্তার হয়ে আসতেই লোকটা একটু এগিয়ে আসলো। আমাকে তার প্রশস্ত বুকে জড়িয়ে দিতে হঠাৎ যেন তার ধ্যান ভাঙল। আমাকে ছিটকে তার থেকে ধাক্কা দিতেই আমি উপর হয়ে পড়ি সিঁড়ির কৌটোয়। আমাকে নিচে ফেলেও তার শান্তি হয়নি, বরং রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখে নিজের ঠোঁট বাম হাতে মুছে হনহন করে চলে যায় সেদিক থেকে, যেদিক দিয়ে এসেছিল সেদিকে। আমি লোকটার ধাক্কায় তাল সামলাতে না পেরে ব্যথায় কুঁচকে উঠতে সাথে সাথে ঘুম থেকে দরপড়িয়ে উঠে বসি বিছানায়। বাপরে, কি সাংঘাতিক স্বপ্ন দেখলাম! তাও ভাইয়ের বসকে নিয়ে। স্বপ্ন যেমন তেমন ছিল, কিন্তু সেই লোকটা আমাকে কিস করলো। বিষয়টি ভাবতেই হাত পা শীতল হয়ে আসলো আমার। কি জঘন্য স্বপ্ন! ব্যাটা যদি শুনতে পারে যে আমি রাত বেরোতে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখে ঘুরে বেড়াই, তাহলে সে নির্ঘাত আমাকে জেলে পুরে দিবে বিনা বাক্য বয়ে। সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানি না দিয়ে মারতে। ১ মিনিট! আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা করবে এই লোক? আমি কি বুঝি না নাকি? সব বুঝি আমি। আমাকে শুকিয়ে মারতে চায় বজ্জাত লোকটা। তাই তো কিছুই হোক না কেন, ওনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটার কথা, নয়তো আমাকে শুকিয়ে মারার কেউ হাত থেকে বাঁচাতে পারবে না। সবাই অল্প বয়স আমার, এই বয়সে এখন আমার দুনিয়া দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। তাছাড়া এখন নিচে খারাপ লাগছে এই ভেবে কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে যার মধ্যে বিন্দুমাত্র ম্যানার্স নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমার তো স্বপ্নের কথা ভাবতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আমার ভাবনার মাঝে কয়েকটা বাজে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে আলো অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা 2টা 45 মিনিট। তার মানে এখন গভীর রাত। আর আম্মু বলে গভীর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়। তার মানে এই স্বপ্নটা সত্যি হওয়ার চান্স আছে। আর যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে আমি তো বাঁচতে বাঁচতে ইন্নালিল্লাহ পড়তে হবে, যে কোনো সময় কথা ছাড়াই। বাহির থেকে এখনো চিৎকার চেঁচামেচির শব্দ এখন পর্যন্ত আসছে। হয়তো সবাই এখনো স্টেজে বসে আড্ডায় মেতে আছে। অবশ্য আমিও ছিলাম সবার সাথে, কিন্তু ভাইয়া আমাকে জোর করে রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেকেমেকে শাড়ি পরে বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিলাম তখন। তাই এখন ভাইয়ার বস আছে কিনা চলে গেছে তাও বলতে পারছি না। আমার এত এত চিন্তা ভাবনার পেছনে ফেলে আবারও বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্যে। যেহেতু কাছে ঘুমটা ভেঙে গেলাম, তাই সবার সাথে আড্ডা দিব বলে ঠিক করলাম। আচ্ছা, যেতে যেতে পরিচয়টা দিয়ে নেওয়া যাক। আমি রিক্তা ইসলাম মায়া, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস, আব্রাহাম রিদ খান। একজন বিজনেসম্যান মানুষ, তবে ওনার রাগটা একটু নাকের ডগায়। যা বলে তাই হতে হবে, তার উপরে কোনো কথা চলে না কারো। বলতে গেলে ঘাটতারা মানুষ, সাথে একরোখা পদবিটাও যুক্ত করতে পারে। সাথে লোকটা একটু সুন্দর টুন্দরও আছে। আসলে একটু না, অনেকটাই সুন্দর আছে। আমি প্রথম দেখায় মনে মনে এটাই ভেবেছিলাম, ছেলে মানুষ কি এতটা সুন্দর হয় বুঝি। আসলে লোকটার উপর ক্রাশ খেয়েছিলাম। তবে লোকটা স্বভাবে খুব গম্ভীর প্রকৃতির মানুষ। অকারণে সারাদিনে 5টা কথাও বলে কিনা তা নিয়েও সন্দেহ আছে সবার। কথা বলতে চাই খুব কম, আর আমি মাশাআল্লাহ। কথা ছাড়া বাঁচা অসম্ভব। কাজের কথা হোক বা অকাজের জবান চলতে থাকে, নয়তো আমার পেটের ভাত সহজে হজম হবে না। আপাতত এখন এতটুকুই থাক, বাকিটা না হয় পরে জেনে নেবেন। আচ্ছা, যাই হোক, রিদ খানকে আমি তেমন একটা চিনি না, বা ওনার সাথে আমার আগে কখনো কথা হয়েছে এমন কিছুই না। আসলে আমি রিদ খানকে মাত্র কাল সন্ধ্যায় দেখলাম, তাও আমার বড় ভাই মানে আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে। আরিফ ভাইয়ার বিয়ে আজ, তাই সে সুবাদে ভাইয়ার বসকেও ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবার থেকে। রিদ খান সম্পর্কে যতটুকু আমি শুনেছি সবটাই আমার ভাইয়ার কাছ থেকে জানা। আরিফ ভাইয়া সবসময় রিদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে। এজন্য মূলত রিদ খানকে দেখার প্রবল আগ্রহ ছিল আমার মনের মধ্যে, যেটা কাল পূরণ হলো সরাসরি রিদ খানকে দেখে। কাল আরিফ ভাইয়া হলুদ সন্ধ্যায় এসেছিল রিদ খান।
আমার সাথে দেখা হয়েছিল হলুদের স্টেজের সামনে। তিনি অন্তত গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়েছিল চুপচাপ। ওনার পেছনে ৪-৫ জনের মতো বডিগার্ড দাঁড়িয়েছিল। আমি তাদের দেখেই বুঝেছিলাম। তাছাড়া আরিফ ভাইয়া সবসময় বলতো হৃদ খান বডিগার্ড নিয়ে চলাফেরা করে সেফটির জন্য। কিন্তু আমি এখনো বুঝতে পারি না এই লোকের কেন সেফটির প্রয়োজন হয়। এই লোক তো এমনি মানুষের সাথে কথা বলে না, বোবা সেজে থাকে। তাহলে বোবা মানুষের কি শত্রু থাকে নাকি? এই তো কাল সন্ধ্যার কথা। আমি সবার সাথে হলুদের ডালা সাজিয়ে সিঁড়ি পেয়ে ছাদে উঠছিলাম। চারিপাশে এক পলক চোখ বলিয়ে পরিবেশটা বুঝে নিলাম। গায়ে হলুদের শাড়িটাও পরা ছিল। মুখে হালকা একটু ভারী মেকআপ। সব মিলিয়ে ঠিকঠাক ছিলাম আমি। এক হাতে ছাড়া শাড়ির আঁচলটা ধরে অন্য হাতে ফুলের থালা নিয়ে রেখেছিলাম। দু হাতেই ব্যস্ত ছিল শাড়ি আর ফুলের থালা সামলাতে। আমি সবার সাথে লাইন বেঁধে স্টেজের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ফুলের থালাটা স্টেজে রেখে পাশ ফিরে চোখে পড়ল হৃদ খানকে। উনি আমার দিকে তাকিয়েছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হলো দুজনার। আমার হঠাৎ তাকানোতে উনি তাৎক্ষণিক দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আর আমি হা হয়ে বোকা রানী ওনার দিকে সরাসরি ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলাম, চোখ বড় বড় করে। আসলে অনেকটা থতমত খেয়ে গিয়েছিলাম ওনাকে প্রথম দেখে। সেজন্য সেই মুহূর্তে ওনাকে ছাড়া বাকি কিছুই চোখে পড়ছিল না আমার। শুধু মনে হয়েছিল সেই মুহূর্তে ওনাকে ছাড়া দেখা আমার আর কোনো বিশেষ কাজ হতে পারে না। তাই নিজের মনে করে দেখেছিলাম ওনাকে আমি। আমার জীবনে প্রথম ক্রাশ নামক বাসটি তখনই উদয় হয় হৃদ খানকে দেখে। আমার এমন করে তাকানোতে উনি বেশ বিরক্ত হচ্ছিল, তা ওনার ফেস থেকে বুঝতে পারছিলাম আমি। তারপরেও আমার কোনো ভাবান্তর হলো না তখন। আসলে তখন তেমন যেন তন্দা খেয়ে গিয়েছিলাম, এজন্য ওনার দিকে সরাসরি তাকানোটা আমার মাথায় কাজ করছিল না। আমার সরাসরি তাকানোতে উনি বেশ বিরক্ত হয়ে ওনার বডিগার্ডকে উদ্দেশ্য করে আমাকে বলে ওঠেন, ম্যানার্স শিখিস নি আসিফ, এভাবে তাকিয়ে থাকার কি আছে, ননসেন্স। চোখ নামা আর আমার সামনে থেকে বিদায় হও। এখানে যদি আর আমার সামনে আর একটা মুহূর্তও দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে আই সোয়ার আমি তোকে জুস বানিয়ে খাবো উইদাউট সুগার। কথাগুলো বলেই আমাকে আর চোখে একবার দেখে নিলেন। ওনার বডিগার্ড আসিফ ওনার কথায় কিছু বুঝতে না পেরে হা হয়ে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর আমি, আমাকে কে পাই ওনার সামনে? ভূ দৌড়ে লাপাত্তা হয়ে গিয়েছিলাম তখনই। হবই না কেন? কি সাংঘাতিক ব্যাপার! একটু টাকাতেই আমার জুস বানিয়ে খেতে চায়, তাও চিনি ছাড়া। ভাবা চায় লোকটা কতটা ভয়ানক। উফ! হৃদ খানের সম্মুখ থেকে পালিয়ে এসেই মনে মনে শপথ করেছিলাম ওনার সামনে আর যাব না বলে। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি। কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবার বোধহয় বেহায়া চোখটা শুধু ওনাকেই দেখেছিল তখন। তবে উনি একটিবারের জন্য আমার দিকে তাকাননি। শুধু যে আমি একা হৃদ খানকে গিলে খাচ্ছিলাম তা কিন্তু মোটেও নয়। বিয়েবাড়ির সব মেয়েরাই ওনাকে চোখ দিয়ে গিলে খাওয়ার টাইপ ছিল। আমার সব কাজিনরা রীতিমতো ওনার নামের মালা জপতে শুরু করে দেয় ততক্ষণে। এতে করে অবশ্য আমার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না। মানুষ সুন্দর নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। হোক সে মেয়ে বা ছেলে, একটু প্রশংসা তো থাকবেই তাদের সুন্দরের। ওনার ক্ষেত্রেও তাই ছিল। হই হুল্লোড়ে গান বাজনার সাথে আরিফ ভাইয়ের হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে আরিফ ভাইয়াকে হলুদ লাগাতে শুরু করে দেয়। আমিও সবার দলে ছিলাম। তবে স্টেজের একপাশে বসে হাসি মুখে কাজিনদের সাথে আরিফ ভাইয়ের হলুদ পর্ব দেখছিলাম। বাড়ির বড়রা লাগাচ্ছিল। আমার অমনোযোগীর মধ্যে হঠাৎ করেই আমার পাশের চেয়ারটা টেনে বসে পড়ল আমার চাচাতো ভাই জিসান। বয়সে আরিফ ভাইয়ের সমান হলেও আমার সাথে জিসান ভাইয়ের খাতির জমাতে চায় শুরু থেকেই। কিন্তু আমার কেন জানি জিসান ভাইয়ের অতি আধিক্যতা কোনো কালে পছন্দ হয় না একদম। তাই বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে সবার আটা ছেড়ে উঠতে চায় না বলে বসেই রইলাম জায়গায়। আর এই সেই সুযোগটাই কাজে লাগিয়ে তিনি এনিয়ে বেনিয়ে অনেক কিছু বললেন জিসান ভাইয়া আমাকে। আমিও না পেরে একটু আধটু অমনোযোগী হয়ে ওনার সেসব কথাগুলো শুনছিলাম। তবে জিসান ভাই বড় ভাই হওয়া সুবাদে হাসি মুখে কথার উত্তরও দিচ্ছিলাম মাঝে মাঝে। জিসান ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় স্টেজের দিকে তাকাতে আমার হাসি মুখটা চুপসে যায় তাৎক্ষণিক। কারণ আরিফ ভাইয়ের বস মানে হৃদ খান আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে না রাগ আর না ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমি ওনার অদ্ভুত দৃষ্টির মানে বুঝতে পারিনি তখনও। এই জন্য আমিও খানিকটা ইতস্তত বোধ করে বারবার তাকাচ্ছিলাম ওনার দৃষ্টির দিকে। এই জন্য বারবার চোখাচোখি হচ্ছিল ওনার অনল দৃষ্টির সাথে আমার। আমাদের দুজনের দৃষ্টি বদলের মাঝেই কেউ একজন আলতো ছুঁয়ে দেয় আমার গাল। নরম হাতের ছোঁয়ায় আমি তাৎক্ষণিক চমকে উঠে নিচে তাকাতেই চোখে পড়ল 5 বছরের ছোট্ট একটা ছেলেকে। ছেলেটি আমার খুব আদরের, আমার বড় আপুর একমাত্র ছেলে মাহাদি সরকার। ও আমার গাল ছুঁয়ে আদরের গলায় মামুনি মামুনি ডাকছে বারবার।
আমি মাহাদিকে দেখে তাৎক্ষণিক দুহাতে জাপটে ধরে কোলে তুলে নিল। আদরের সহিত ওর এই গালে ও গালে পরপর করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ও তাৎক্ষণিক এক আঙ্গুল তুলে ইশারা করে আরিফ ভাইয়াকে দেখায় আমাকে ডাকছে বলে। আমি মাহাদিকে জিসান ভাইয়ের কাছে রেখে আরিফ ভাইয়ের উদ্দেশ্যে স্টেজের দিকে এগিয়ে গেলাম। আরিফ ভাইয়ের পাশে দাঁড়াতেই ভাইয়া আমাকে দেখে চটপট তাড়া দিয়ে বলে, মায়া আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যা, তোর সাথে থাকার দরকার নেই, আয় তাড়াতাড়ি আয়, হলুদ লাগাবি। ভাইয়ার কথা অবাক হলাম আমি। আমার ভাইয়ের হলুদে আমাকে থাকতে মানা করছে, আমারই নিজের ভাই। এটা আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। তাই রাগান্বিত আমি অতিরিক্ত অপমানের করে রাগী মুখে কিছুই বলতে পারি না আরিফ ভাইয়াকে। এজন্য চেতে গাল ফুলিয়ে রাগে হনহন করে চলে আসি আরিফ ভাইয়াকে হলুদ না লাগিয়েই নিজের রুমে। রাগে দুঃখের কান্না চলে আসার উপক্রম হতেই বালিশে মুখ গুজে জেদ ধরে বিছানায় পড়ে থাকতে থাকতে কখন যে এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিলাম আর মনে নেই। আমার ঘুমের রেশ গভীর হতেই তখনই হৃদ খানকে নিয়ে বাজে স্বপ্নটা দেখেছিলাম আমি। অবশ্যই তো আমারও দোষ ছিল, কারণ হৃদ খানকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু ওনাকে ভেবে সময় পার করেছি বলে এজন্য রাতেও ওনাকে নিয়ে বাজে স্বপ্ন দেখা আমার। বর্তমান ঘুমের রেশ কাটিয়ে বাইরে বের হলাম। আমার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়ে ছুটলাম ছাদের দিকে। বেশ রাত হওয়ায় মনে করেছিলাম হয়তো আরিফ ভাইয়ের হলুদের অনুষ্ঠান শেষ, আমার কাজিনরা হয়তো সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই ভেবে এগোচ্ছিলাম ছাদের দিকে, কিন্তু ছাদের সিঁড়ির কাছাকাছি আসতেই মুখোমুখি হয় হৃদ খানের সাথে। হয়তো উনিও বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার সাথে আমার মুখোমুখি হতে আমি খানিকটা পাথর মূর্তির ন্যায় ঠায় জায়গায় দাঁড়িয়ে গেলাম, নড়াচড়াবিহীন। ওনার কোচকানো শক্ত দৃষ্টি ছিল আমার ঘুম জড়ানো চোখ মুখের দিকে। আমি ভীত চোখে ওনাকে দেখে আমাদের আশেপাশে তাকাই স্বপ্নের কথা ভেবে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক আর ভয়ার্ত করেছিল সেটা হলো আমার স্বপ্নে দেখা জায়গাটা আর আমাদের বাস্তবে দাঁড়িয়ে থাকার জায়গাটা একই ছিল। আমি সেম জায়গায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার ঠিক সামনে সিঁড়ির কোঠায় উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎই এগিয়ে আসতে লাগলো আমার দিকে দৃষ্টি স্থির রেখে। আমি ওনার এমন একানো দেখে নিজের দুহাত তাৎক্ষণিক ঠোঁট চেপে ধরে শক্ত করে, যাতে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে। এই জন্য আসলে আমি স্বপ্নের কথা চিন্তা করে এমন ভয় সিটিয়েছিলাম। এই জন্য বুঝতে পারছিলাম না যে আমার একান্ত স্বপ্নের কথা ওনার কান অব্দি এখনো পৌঁছায়নি। আমার অস্বস্তি ভয়ার্ত দৃষ্টিভঙ্গি দেখে থেমে যান হৃদ খানের চরণ। খানিকটা সময় আমাকে উনি কপাল কুঁচকে দেখে আবারও এগিয়ে আসতে চাইল। তার ধীরে হাঁটা দেখে ভয়ে কলিজা শুকিয়ে উঠল আমার। তাই আর এক মুহূর্ত দাঁড়াইনি। উনার সামনে ভয়ে তক্ষুনি দু হাতে ঠোঁট চেপে উচ্চ করে দৌড়ে পালিয়েছিলাম নিজের রুমে। আমার এমন কাছে উনি ভ্যাবাচাকা খেয়েছে, এটা আমি না দেখে বুঝতে পারি। খেলে খাক, আমার কি, আমি বাঁচলেই হলো, বাকি সব গোল্লাই যাক। আসলে এমন একটা কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। এই মুহূর্তে আমার দশাও সেম হয়েছে। ও বাস্তবিক কাল্পনিক হৃদ খানের কিস থেকে বাঁচার জন্য আমার এই অস্থিরতা। ঘুম ঘুম চোখে হাতে ব্রাশ নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি, সাথে নিজের বাড়ির ডেকোরেশনের চোখ বুলিয়ে চলছি। ভাইয়ের বিয়ের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। আমাদের বাড়িটা বেশ বড় নয়, কিন্তু আমার মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা, অল্প স্বল্পতায় আমাদের আনন্দ বিরাজ করে। 2 তলা বিশিষ্ট বাড়িটি আমাদের, উপর নিচ মিলিয়ে 8টি রুম বিশিষ্ট রয়েছে এই বাড়িটিতে। ভাইয়া আমি উপরে থাকলেও মা বাবা উপরে থাকতে নারাজ, তাই তারা দুজন নিচতলার বাসিন্দা। বাকি রুমগুলো অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে খাওয়া দাওয়া পর্বটা আমাদের নিচেই করতে হয়। মাঝে মাঝে মনে হয় আমি নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রয়েছি। ওই যে যখন ভাইয়া নিচে খাবার খেতে আসে, তখন নিজ বাড়িতে ভাড়াটিয়া টাইপ ফিলিংস আসে। যাই হোক, আমাদের বাড়ির বাহিরে ছোট্ট একটা বাগানও আছে। এতে আমাদের খুশির ঢের বেশ। বাড়ির আঙ্গিনায় আর সেই খুশিতে দুহাতে মুঠো করে ছড়িয়ে দেয় সবার মাঝে। এবারও তাই মনে হচ্ছে, ভাইয়ার বিয়ে নামক আমেজের মাধ্যমে আত্মীয় স্বজনেরা সবাই এসেছে ভাইয়ার বিয়েতে। সবাই আনন্দে মুখরিত হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। সর্বাদিক থেকে হই হুল্লোড়ে চিৎকার চেঁচামেচিতে মেতে আছে সবাই। বড়রা কাজে আর ছোটদের আনন্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই আন্দোলন। আর আমি ঘুম ঘুম চোখে সবাইকে এক পলক পর্যবেক্ষণ করে নিলাম। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে, তাই তাদেরকে তাদের মতো করে থাকতে দিয়ে ঢুকতে ঢুলতে এদিকে গেলাম ভাইয়ের রুমের দিকে। উদ্দেশ্য ভাইয়ের রুমে ফ্রেশ হব, কারণ নিজ রুমের অবস্থা করুন। আমার সব বান্ধবীরা ভিড় জমিয়েছে সেখানে, তাই বাধ্য হয়ে হতে যাচ্ছি ভাইয়ার রুমে ফ্রেশ। ভাইয়ার রুমে আপাতত কেউ থাকবে না, তাই চুপি চুপি গিয়ে ফ্রেশ হয়ে আসবো সেখান থেকে। ধীর পায়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। বিনা বাক্য শব্দ ভয়ে আস্তে করে দরজা খুলে ঢুকে পড়লাম ভাইয়ার রুমে।
পরে আস্তে করে দরজা লাগিয়ে পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল আবছা অচ্ছন্দ অন্ধকার রুমটি। সাথে বেডে কেউ খাতা মুড়ি দিয়ে উপর হয়ে ঘুমিয়ে আছে। আমি এক পলক তাকিয়ে থেকে ভাইয়া হবে ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়াই, কারণ আমি জানি ভাইয়া ছাড়া ভাইয়ার রুমে একটা মাছিও আসতে দেয় না। তাই নিশ্চিন্ত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে আয়নার সামনে এলোমেলো চুলগুলো ছেড়ে নিজ হাতে হালকা হালকা গুছিয়ে নিচ্ছি। তখনই টুং শব্দ করে কানে আসতেই চমকে পাশ ফিরে তাকাই আমি। ভাইয়া তখনও উপর হয়ে শুয়ে আছে। আর ভাইয়া মোবাইলে মেসেজ আসছে সে কখন থেকে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই বা কি করে? নিশ্চিত সারা রাত ভাবির সাথে প্রেমময় কথা বলে পার করেছে, তাই এখন অব্দি পড়ে ঘুমোচ্ছে। আল্লাহ, কি প্রেম ভাবা যায়! বারবার টুমটুম শব্দে কৌতূহলী চোখে কপাল কুঁচকে এলো আমার। এত কিসের মেসেজ আসছে ভাইয়ার? 5 সেকেন্ডও দম নিতে পারছে না ব্যক্তিটি। পরে ভাবি হতে পারে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ নিশ্চিত ভাবি কোনো প্রয়োজন বোধের জন্য ভাইয়াকে এত এত মেসেজ করছে। তাই নিজের শত শত চিন্তা ফেলে পেছনে গিয়ে এগিয়ে গেলাম বিছানার ওপর পাশটির ফোনটির দিকে। ফোনটি ভাইয়া পাশে বালিশের নিচে হবে, কারণ শব্দটি সেখান থেকেই আসছে। তাই ভাইয়ার মাথার উপর দিয়ে ঝুঁকে উপর হয়ে ফোনটির জন্য হাত বাড়াই আমি। ভাইয়া উপর হয়ে শুয়ে থাকায় ভাইয়ার মাথা আমার পেটের নিচে, তবে কোনো রকম শরীরের স্পর্শ লাগেনি ভাইয়ার সাথে। নিজের মতো করে ফোন খুঁজে চলেছি আমি, কিন্তু বারবার বাধ্য হতে হচ্ছে আমাকে। এদিক ওদিক ফোন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। তারপর অনাকাঙ্ক্ষিত ফোনটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। ব্যর্থ হয়ে ধূপ করে বসে পড়লাম ভাইয়ার মুখের সামনে। চারপাশে অন্ধকার হয় ভাইয়ার চেহারাটা স্পষ্ট দেখতে পারছি না। আমরা দেখতে চাইছি। নিজের মতো করে আস্তে আস্তে ভাইয়ার মাথার নিচে বালিশটা উঁচু করে চুপি চুপি দেখতে লাগলাম। আমার এমন চুপি চুপি কাজে নড়ে চড়ে ওঠে ভাইয়া। ঘুমের ব্যাঘাত ঘটায়, নড়ে চড়ে আবারও আগের ন্যায় ঘুমিয়ে পড়ে। আমি ভীতু চোখে কিছুক্ষণ থেমে থেকে আবারও নিজের মতো করে খোঁজা জারি রাখি। ও প্রত্যাশিত ফোনটি খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে নিজের মাথাটা খানিকটা উঁচু করে দেখতেই ঘটে গেল অপ্রত্যাশিত একটি কাজ। আমার ঠোঁটের মুহূর্তে কারো ঠোঁট ছুঁয়ে গেল। একত্রিত হলো দুজনের ঠোঁট। আমি মাথা উঁচু করতেই উনিও নিজের মাথা উঁচু করেন, হয়তো কে ওনার সামনে এটা দেখার জন্য। আর তখনই ঘটে এই অপ্রত্যাশিত কাজটি। আমি পাথর মূর্তির মতো ফ্রিজ হয়ে ঠায় জায়গায় বসে রইলাম। আমার অপ্রত্যাশিত কাজের জন্য মনে হয় ব্যক্তিও প্রস্তুত ছিল না। আমার সাথে সাথে ব্যক্তিটিও শক্টে আছে। নিজের শক্ত হওয়া ধাপটা কাটাতেই ব্যক্তিটিকে না থেকে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে উঠে ঘুরে দৌড় দিতে যাব। এমন সময় কেউ আমাকে হেঁচকা টানে বিছানায় ফেলে আমাকে জাপটে ধরে বিছানার সাথে। কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে এমন কাজটি ঘটায় ভরকে যায় আমি। মুখ খিচে চোখ বন্ধ করে আছি। আর সাথে এটাও ভাবছি যে ভাইয়া তো আর যাই হোক আমার সাথে এমনটা করবে না। নিজের বোনের সাথে তো আর, ছিছি কি সাংঘাতিক কাণ্ড। কিন্তু ভাইয়ার রুমে যদি ভাইয়া না থাকে তাহলে কে ছিল ব্যক্তিটি? তাকে আমি চুমু খেলাম। নিজের জীবনের প্রথম চুমু এইভাবে খেয়ে নিলাম। না, এই চুমু আমি মানি না। আমি চুমু হতে হবে। বাকি কিছু চিন্তা ভাবনা করার আগেই কেউ আমার গাল চেপে ধরে শক্ত হাতে। ব্যথায় আমার জান যায় যায় অবস্থা। তখনই সামনে থাকা ব্যক্তিটির কর্কশ কণ্ঠ আমার কানে আসতে চমকে উঠে সাথে সাথে সামনের দিকে তাকাই। তখনই চোখে পড়ে হৃদ খানকে। উনি শক্ত হাতে আমার বিছানার সাথে চেপে ধরে রেখেছেন। আমার করুণ চোখে তাকাতেই উনি রাগে দাঁতে দাঁত পিষে বলেন, লিমিটের বাহিরে কোনো কিছুই আমার পছন্দ না, তোকেও না। চিট টাইপের মেয়েদের আমার কোনো কারেই পছন্দ নয়। তোর মতো মেয়েদের আমি জাস্ট ঘৃণা করি, অন্য কিচ্ছু নয়। আমার থেকে দূরে থাকবে, নয়তো শরীরে আগুন ধরিয়ে দেব। ওনার এমন কথায় আমি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেলাম। কি এমন করেছি আমি যাতে উনি আমাকে এতটা খারাপ দৃষ্টিতে দেখছেন? আর আজ যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। সেটা এমনি এমনি হঠাৎ করে হয়ে গেছে। তাই বলে উনি আমাকে এইভাবে বলবেন? ওনার কথায় আমি করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছেন কেন? কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। আমি তো ভাইয়ার ফোন খুঁজতে এসে এটা হয়ে গেছে। আমার এমন কথায় উনি আরো খানিকটা এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে থাকা হাতটা সরিয়ে নিয়েই আস্তে করে পরে কিছু একটা ভেবে সাথে সাথে আমার গলা চেপে ধরে শক্ত হাতে পরে রাগে রিরি করতে করতে বলে ওঠে, তোর লিমিটের বাহিরে আমি বাজে। এতটা ভয়াবহ আমি তোর চিন্তার ভাবনার বাহিরে। তাই নিজেকে বারবার আমার সামনে প্রেজেন্ট করাটা বন্ধ কর। আমাকে ধ্বংসলীলায় মেতে উঠতে বাধ্য করিস না। এতে তুইও বাঁচবি না, সাথে তোর আশেপাশের আপনজনও। তোর মতো মিডল ক্লাস থেকে বিলং করি না আমি। তাই ভদ্র থেকে অভদ্রতার খেলাটাই করে আমার মাঝে বেশি। তোদের মতো এক ডুব পানি খেতে সারাদিন ভেবে সময় পার হয় না আমার। সমাজ সোসাইটির চিন্তাও নেই। তাই আমাকে আমার মতো থাকতে দে। আর নিজের পচা শরীরটা নিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরে বেড়া। কথাগুলো বলে আমাকে ছেড়ে উঠে পড়েন বিছানা থেকে।
আমার দিকে না তাকিয়ে দ্রুততার সাথে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। আর আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি বিসর্জন করছি। আর ভাবছি, কি এমন করেছি যার কারণে উনি এত বাজে ব্যবহার করছেন আমার সাথে? কিসের এত রাগ জানলেন উনি আমার উপর? আমি তো আগে কখনোই দেখিনি ওনাকে, না কখনো সামনে গিয়েছি ওনার। তাহলে কেন উনি আমাকে বারবার বলছেন ওনার সামনে নিজেকে প্রেজেন্ট না করতে? দুঃখ কষ্টে ভারাক্রান্তে মন নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। দু হাতে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য নিজের রুমে যাব। আর পেছনে ফেলে যাব অসভ্য বাজে লোকটাকে। আর যাই কিছু হোক না কেন, এই রুমে যা হয়েছে কাউকে বলা যাবে না। এতে করে ভাইয়ার বিয়ে এবং চাকরিতে ব্যাঘাত করতে পারে। তাই আমার চুপ থাকাটাই শ্রেয়। আর সবচেয়ে বড় কথা, আমি এই খারাপ লোকের সামনে যাব না আজকে। ভালোই ভালোই ভাইয়ার বিয়েটা মিটে গেলে ওনাকেও আর দেখতে হবে না আমার। এমন সব চিন্তা ভাবনার মাঝে মনস্থির করতে লাগলাম নিজের রুমের দিকে। আর পেছনে ফেলে গেলাম হৃদ নামক গুন্ডাটাকে। রাস্তার পাশে কার্নিশ কেসে দাঁড়িয়ে আছি আমি, চোখ মুখ হালকা বিরক্তি। আর আমার এই বিরক্তির কারণ হলো আমার পঞ্চ বান্ধবীরা। আজ শিলার জন্মদিন, তাই আজ আমি সহ 4 বাকি বান্ধবীরা মিলে ওকে রেস্টুরেন্টে যাব। পরে সেখান থেকে ঘোরাঘুরি তো থাকবেই, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল। সাথে ছিল ষষ্ঠ বান্ধবীর একসাথে শাড়ি পরবো, শাড়ির কালার থাকবে সিঁদুর লাল। সবই ঠিক আছে, শাড়িও পরেছি, কিন্তু আবার গুণধর বান্ধবীরা এখনো আসার নাম নিচ্ছে না। আর আমি সেই কখন থেকে বাজে মেয়েদের জন্য অপেক্ষা করছি, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। সবাইকে সকাল 10টার দিকে থাকতে বলা হয়েছে, অথচ এখন আমি আর শিলা ছাড়া বাকি সবাই হাওয়া হয়ে গেল। এক ঝাঁক রাগ নিয়ে পাশের রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর শিলা। খানিক বাদে একের পর এক হাজির হতে থাকে আমার অতি গুণধর বান্ধবীরা। ওদের দেখে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কপাট রাগ দেখিয়ে বলে উঠি, সেই আপনারাই যে ধন্য করেছেন আমাদের, না আসলে কি করার থাকতো আমাদের। আমরা অতি ধন্য আপনাদের পেয়ে। রাতে দাঁত চেপে কথাগুলো বলল মায়া। আমার এমন রেগে যাওয়াতে মুহূর্তে সবার চোখে মুখে অপরাধী এবং অসহায় বোধটা ফেটে ওঠে। কি করেছে বুঝতে পেরে এক পলক শিলার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে রূপা বলে ওঠে, সরি রে, বুঝতে পারিনি, এতটা লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ ক্ষমা করে দে। আর রাগ করে থাকিস না জানো প্লিজ। বলেই রুহি সহ বাকি সবাই জাপটে ধরে আমাকে আর শিলাকে। নিজের রাগটা আর ধরে রাখতে না পেরে পঞ্চ বান্ধবীর সাথে মেতে উঠলাম আনন্দে। পরে একসাথে বেরিয়ে পড়লাম গন্তব্য হিন মঞ্জিলে। খাওয়া দাওয়ায় আড্ডায় মেতে উঠেছে আমার ষষ্ঠ বান্ধবীরা। গুলশান 2 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্টে আমাদের এই আড্ডার আসর জমে উঠেছে। আমাদের সেই আড্ডায় আমরা সবাই মত্ত হয়ে আছি। আর আমাদের সেই আড্ডায় ব্যাঘাত ঘটে পাশ থেকে কেউ চেয়ার টেনে বসে পড়ায়। চেয়ারের শব্দ কানে আসতেই সবাই চমকে পাশ ফিরে তাকায়। তখনই চোখে পড়ল জিসান ভাইয়ার হাসি মুখ। উনি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন। ওনাকে এখানে দেখে আমরা সবাই সাথে সাথে থমথমে খেয়ে গেলাম, কারণ জিসান ভাইয়াকে এই মুহূর্তে এখানে মোটেও কেউ আশা করিনি আমরা। আমাদেরকে এভাবে থমথমে খেয়ে বসে থাকতে দেখে নড়ে চড়ে বসে জিসান ভাইয়াকে নড়ে চড়ে বসতে দেখে শিলা ইতস্তত বোধ করে আমাদেরকে জানায় ওরা কি জিসান ভাইয়াকে আসতে বলেছিল। শিলার এই অতি আতিক্ষেতা পছন্দ হলো না আমার, তাই নিজের বিরক্তি ভাবটা মুখে প্রকাশ না করে জিসান ভাইয়াকে সাহায্য জানালাম আমি। হাসি ঠাট্টা গল্পের সময় পার করছি আমরা, তখনই বিকট শব্দ কানে আসতেই আমরা চমকিয়ে পেছন ফিরে তাকাই। আর সাথে সাথে সবার চোখে মুখে ভয় আর আতঙ্কিত ছাপ ফুটে ওঠে, কারণ কয়েকজন কালো পোশাকধারী লোক একটা লোকটাকে ইচ্ছে মতো করে মারে রক্তাক্ত করে ফেলেছে রেস্টুরেন্টের ভেতরে। সাথে রেস্টুরেন্টের ভেতরে সবকিছু ভাঙচুর করছে। তাদের কিছু বলা বা করার সাহস কারো হচ্ছে না। সবাই ভয়ে সিটে আছে, সাথে তত্তর করে কাঁপছে সবার হাত পা তাদের সামনের ব্যক্তিটিকে দেখে, যার যার জায়গায় ঠায় দাঁড়িয়ে। আর তাদের সামনে একটা চেয়ারে আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে তাদের বস। আমরা তাদের পেছনে হয় বসের ফেস দেখতে পারছি না। ব্যক্তিটিকে আরও কিছু কালো পোশাকধারী বডিগার্ড চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি গম্ভীরভাবে এক হাতে একটা ছোট্ট বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওনার এমন কাজ থেকে মনে হচ্ছে এখানে কোনো কিছুই হচ্ছে না, সবটাই স্বাভাবিক। বডিগার্ডদের এই হৃদয়বিহীন মারে আর রক্তাক্ত ব্যক্তিটির আত্মচিৎকারের মুহূর্তেই কলিজা কেঁপে কেঁপে উঠছে আমার। রক্তে আমার প্রচণ্ড রকম ফোবিয়া আছে, তাই ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে আমার। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম বাসা বেঁধেছে। হাতের উল্টো পিঠের নিচের কপালের ঘামটা মুছে দ্রুত এগিয়ে গেলাম সেদিকে। সামনে গিয়ে দাঁড়াতেই চোখে আবারও সেই রক্তাক্ত ব্যক্তিটিকে পড়ে। বডিগার্ডগুলো নির্দয়ভাবে মারছে ব্যক্তিটিকে। সবাই সবটা দেখে কারো মুখে কোনো কথা নেই, আর না আছে কোনো প্রতিবাদ। পরিবেশটা নীরব থমথমে, চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে, শুধু রক্তাক্ত ব্যক্তির আর্তনাদ ভেসে আসছে সবার কানে।
তখনই চেয়ারে বসা থাকা লোকটা উঠে দাঁড়িয়ে রক্তাক্ত ব্যক্তিটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে পাশে এক হাত বাড়িয়ে দেয়। তখনই পাশে থেকে একজন বডিগার্ড দ্রুততার সঙ্গে একটা বন্দুক হাতে ধরিয়ে দেয়। বন্দুকটি হাতে পাওয়ার সাথে তাকে তাক করে ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটির দিকে শুট করার জন্য। এমন পরিবেশ থেকে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁপা কাঁপা গলায় আমি বলে উঠি, প্লিজ মারবেন না ওনাকে, উনি মরে যাবে তো, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আমার এমন হঠাৎ কথা বলাই সবাই চমকে আমার দিকে তাকায়, বড় বড় করে চোখ। এই মুহূর্তে আমার এরকম কথাগুলো বলে তাদের কাছে ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক হয়নি, তা সবার ফেস থেকেই বোঝা যাচ্ছে। হয়তো আজ আমার ওই রক্তাক্ত ব্যক্তিটির সাথে শেষ দিন হবে। আমার এমন কথায় সামনে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তের শক্ট খেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম। কারণ আমার সামনে হৃদ খান দাঁড়িয়ে আছে, হাতে বন্দুকটা, রক্তাক্ত ব্যক্তির দিকে তাক করে। উনি আমাকে এখানে এই মুহূর্তে দেখবে হয়তো আশা করেননি, তাই আমাকে দেখার সাথে সাথে কপাল কুঁচকে এলো ওনার। পরে আমার দিকে তাকিয়ে থেকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আমাকে দেখে নেন উনি। আর আমি ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছি ওনার সামনে। হৃদ খানকে আমি ভাইয়ের বিয়ের পর আর দেখিনি একটা মুহূর্তের জন্য। ভাইয়ার বিয়ে হয়েছে আজ 1 মাসের বেশি হবে, সবটাই স্বাভাবিক আছে, কিন্তু আবারও হৃদ খানের সামনে দাঁড়িয়ে পড়ব কখনো ভাবিনি আমি। এবার কি হবে আমার, কে বাঁচাবে এই হৃদ নামক ভয়ানক ব্যক্তি থেকে? আমি ওনাকে এমন অবস্থায় দেখে মুহূর্তেই আমার ভয় লাগার ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। কারণ ওনার ভাষ্য মতো যদি পরে কখনো ওনার সামনে আমি পড়ি, তো সেই দিনই হবে আমার শেষ দিন। আর আজকে ওনাকে আমি এই রূপে দেখবো ভাবতেও পারিনি। ওনাকে দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগে। আর টলমল চোখে এক পলক ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটিকে দেখে আবারও ওনার দিকে তাকাই। উনি তখনও শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে আমার দিকে তাকাতে দেখে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। আমাকে কাঁপতে দেখে জিসান ভাইয়া পাশ থেকে আমার দুবাহু চেপে ধরে শক্ত করে। পরে আমাকে নর্মাল করার জন্য জিসান ভাইয়া এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হালকা নড়াতেই মুহূর্তেই হৃদ খান চোখ মুখ শক্ত করে রেগে আমার দিকে তাকিয়ে থেকে পরপর 6-6টা গুলি বজায় রক্তাক্ত ব্যক্তিটির কপাল বরাবর। রক্তের ছিটা ভেসে যায় পুরো ফ্লোরে, সাথে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত ব্যক্তিটির নিতান্ত দেহটি। পরে সাথে সাথে উনি রেগে টকবকে রক্তলাল চোখে আমার দিকে হাতে থাকা বন্দুকটি তাক করে। ওনার আমার উপর এমন হঠাৎ রাগের কারণ বুঝতে পারছি না, তাই টলমলে চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই আমি রক্ত আর ভয় দুটোতেই প্রচণ্ড উত্তেজিত হই, আর কিছুই নিতে পারিনি। ঝাপসা হয়ে এলো আমার চোখের টলমলে চোখে। ওনার দিকে তাকিয়ে থেকে ঢলে পড়ি ফ্লোরে। অসহ্য মাথা ব্যথার সাথে পিটপিট করে চোখ খুললাম আমি। নিজের অবস্থান বোঝার জন্য চোখ মুখ হালকা কুঁচকে ফোলা ফোলা চোখ নিয়ে চারিপাশে নীরবে তাকাই। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পেয়ে ধীরে গতি হালকা নাড়াচাড়া করতেই নিজেকে আবিষ্কার করে বাঁধা অবস্থায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে আমার। প্রথমে বিষয়টি বুঝতে আমার খানিকটা সময় লেগে যায়। পর মুহূর্তেই নিজের অবস্থান বুঝতে পেরে আতঙ্কে উঠে আমি। আমাকে একটা চেয়ারের সাথে বাঁধিয়ে রাখা হয়েছে শক্তভাবে, কিন্তু কেন রাখা হয়েছে তা আমি জানি না। সাথে সাথে আমার মাথায় এক ঝাঁক প্রশ্নের ঝুলি উদয়ন হয় মুহূর্তেই। যেমন, আমি এখানে কেন, আমাকে এখানে কে বেঁধে রেখেছে, আমি এখানে কিভাবে আসলাম, ইত্যাদি। এমন আরো অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রচণ্ড উত্তেজনায় আমি এই মুহূর্তে বিশেষ কিছু মনে করতে পারছি না, তাই প্রশ্নের ব্যাপারটা থেকেই গেল আমার মাথায়। নিজের প্রশ্নের উত্তর না পাওয়ার আশায় আর নিজেকে বন্দিবাসী হতে দেখে মুহূর্তে অস্থির হয়ে উঠলাম আমি। আর সেই অস্থিরতা রেশ ধরে কান্না করে বসি আমি। সাথে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকি, হ্যালো, কেউ আছেন এখানে? আমাকে কেন বেঁধে রেখেছেন? আমাকে ছেড়ে দিন না প্লিজ, আমি বাসায় ফিরে যেতে চাই, আমাকে যেতে দিন। কথাগুলো বলেই হু হু করে আবারও কান্না করে বসি আমি। কি করব কিছু ভেবে না পেরে বারবার চিৎকার করতে থাকি। কারণ আমার চারিপাশে পরিবেশটা খুবই ভয়ানক আর থমথমে, গা শিউরে ওঠার মতো। চারিদিকে এতটাই নিস্তব্ধ যে বারবার আমার কান্নার আওয়াজ ভেসে আসছে প্রতিধ্বনিত হয়ে। ভয়ানক আর বিদঘুটে অবস্থায় পড়ে আছি আমি। আমার কান্নার আওয়াজ ছাড়া একটা প্রকার আওয়াজও পাচ্ছি না আমি। এক মুহূর্তে কি করব আমি কিছুই জানা নেই আমার। বারবার পরিবারের কথাই মনে হচ্ছে আমার। তাদের সাথে আমার আর দেখা হবে কিনা তাও জানি না আমি। কিছুই জানি না আমি। শুধু জানি আমাকে কেউ বেঁধে রেখেছে এই অন্ধকার রুমটিতে। কান্না করতে করতে একটা সময় চুপ করে যাই আমি। এতক্ষণে উত্তেজিত হয়ে কান্নার ফলে আমার কিছুই মনে পড়ছিল না, কিন্তু এখন চুপ থাকার ফলে সবটাই স্বাভাবিক লাগছে আমার কাছে। মনে হতে লাগলো একের পর এক করে সবটা ঠিকঠাকভাবে সবটা মনে করতেই আটকে উঠলাম আমি। ভয়টা যেন মুহূর্তেই আবারও আমাকে গ্রাস করলো শক্তভাবে।
চোখের সামনে ভেসে আসতে লাগলো সেই ভয়ানক স্মৃতিচারণ। আমি মুহূর্তে কেঁপে কেঁপে উঠি সেই সব মনে করে। কারণ আজ দুপুরে আমরা সবাই একসাথে ছিলাম রিদ খানের সামনে। উনি আমার মাথায় নিচে বন্দুকটা তাক করেছিল। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান হারাই আমি সেখানেই। আমার সাথে আমার আরো পঞ্চবান্ধবী ছিল, জিসান ভাইয়া ছিল। বাকিরা সবাই কোথায় তাহলে? ওরা কি আমার সাথে আছে, নাকি ওরা কেউ নেই, আমাকে শুধু একা বেঁধে রাখা হয়েছে? এমন সব প্রশ্নের সাথে সাথে আবারও আমার শরীরটা নেতিয়ে পড়েছে মুহূর্তে। কারণ আমি প্রচন্ড উত্তেজনায় বিষয়টি কোনো কালেই নিতে পারিনি। সাথে এতক্ষণ কান্নার ফলে মাথাটাও জিম ধরে আছে। তাই গোংরাতে গোংরাতে হেলিয়ে পড়ে চেয়ারে বাঁধা অবস্থায়। প্রচন্ড ঠান্ডা কিছু আমার মাথার উপরে পড়ছে অনুভব করায় ধরপড়িয়ে উঠি আমি। কিন্তু ঠান্ডা আর হলো কই আমার। মুহূর্তেই বলে যাওয়ার বিষয়টি মনে পড়ে গেল আমার। কারণ ওঠার সাথে সাথে থামতে হয় আমাকে, হাতে টান অনুভব করায়। আমাকে চেয়ারে বাঁধিয়ে রাখা হয়েছে বিষয় খেয়াল করতেই সামনে তাকাই আমি। সাথে সাথে চোখে পড়লো লাল বালতি হাতে রিদ খানকে। ওনাকে লাল বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার। আর সাথে 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 চিন্তা ভর করলো মাথায়, আচ্ছা, উনি কি নিজের বিজনেসের ছেড়ে লাল বালতির ব্যবসা করে নেমে গেল নাকি? আর তার এই লাল বালতির জন্যই আমাকে ধরে বেঁধে রাখা হয়েছে এখানে, নিজের লাল বালতি আমার কাছে বিক্রি করার জন্য। আচ্ছা, লাল বালতি ছাড়া কি অন্য কোনো বালতি পাওয়া যাবে না ওনার কাছে? আজব মানুষ। উনি একটা লাল বালতি বিক্রি করার জন্য আমাকে এখানে এইভাবে ধরে বেঁধে রাখার মানে হয়? আমাকে বললেই হতো, আমি না হয় আম্মুকে বলে একটা লাল বালতি কিনে নিতাম ওনার থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও ঠান্ডা কিছু পড়ে আমার মাথায়। আমি ভয় ধরফড়িয়ে সাথে উঠে পড়ি। পরে নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে ছোট ছোট বরফের গুঁড়ো ঢালা হয়েছে পরপর 2 বালতি। আমি বরফের প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছি। তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কাঁদো কাঁদো সুরে বলে উঠি, নিব না আপনার লাল বালতি, জানতো। আমার এমন কথায় উনি চোখ মুখ হালকা কুঁচকে আমার দিকে তাকায়। পরে একবার আমার দিকে তাকিয়ে আবারও নিজের হাতে ধরে থাকা বালতির দিকে তাকায়। ওনাকে বালতির দিকে তাকাতে দেখে আমিও সাথে সাথে ওনার হাতে থাকা বালতির দিকে তাকাই। সাথে সাথে চোখে পড়লো একটা বালতি, কালো বালতি দেখে আমার কাছে তখন বিষয়টি চমকের মতো ছিল যে উনি কালো বালতিও বিক্রি করে। তার মানে আমি আরো বিভিন্ন কালারের বালতি পাবো ওনার কাছে। তাই আমি আমার চোখ দুটো বড় বড় করে আবারও প্রশ্ন করে বসি, আপনার কাছে কালো বালতিও আছে? আমার এমন কথায় উনি কিছু বুঝতে না পেরে হাতে থাকা বালতিটার দিকে তাকিয়ে থেকে জোরে চুরে মারে ফ্লোরে। সাথে সাথে আমি কেঁপে উঠে ওনার এমন আচরণে। ওনার দিকে করুণভাবে তাকাতেই উনি আমার সামনে বসে পড়েন চেয়ারে, পায়ের উপর পা তুলে। আমি ওনাকে এর উপর বসতে দেখে ভাবান্তর হলো না আমার। উনি আমার দিকে এক পলকে তাকিয়ে থেকে আবারও তাকায় ফ্লোরে ভাঙা বালতির দিকে। দৃষ্টি আমার সেখানে রেখেই বলে উঠি, আমি আপনার ভাঙা বালতি নিব না, আমাকে ভালো বালতি দিতে হবে। বলে ওনার দিকে তাকায় আমি। ওনার ফেসটা ছিল স্বাভাবিক, না কোনো রাগ নাকি অন্য কিছু। গভীর মুখে বসে আমার সামনে আমাকে ওনার দিকে করুণভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আইস করে বলে বসে ওঠেন, লুক, তোমাকে এখানে বাধা হয়েছে মেরে ফেলার জন্য। তুমি কি মরতে প্রস্তুত আছো? আমি কাউকে মারতে গেলে আগে কখনোই তার পার্সোনালভাবে জানতে চাই না, কিন্তু তোমারটা চাইছি। কারণ তুমি একটা মেয়ে, তাই তোমাকে সম্মান দেখানোর জন্য বলা আর কি। তো তুমি কি বলো? ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তেই। এই লোকটা কত নাম্বার পাগল হলে একটা মেয়েকে মরার অফার করে আল্লাহ জানে। আমি রাগটা বজায় রেখে তাতে দাঁত পিষে বলতে থাকি, আমার ইচ্ছে করছে আপনি নামক প্রাণীটাকে লবণের সাথে অনেক বেশি মরিচ গুঁড়ো মিশিয়ে এমনি এমনি গিলে ফেলতে। আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন? আপনি মানুষ, খারাপ মানুষ। আপনি প্রচন্ড রকমের খারাপ মানুষ একটা। আমার কথাই উনি আমার থেকে পুরো কুঁচকে তাকান। পরে রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমার কাছ থেকে কি আমি আমার সার্টিফিকেট নিতে এসেছি ভালো খারাপের? আগে গুলি করি, তারপর উপরে গিয়ে হিসাব করিও কে ভালো কে খারাপ, তার আগে লয়। পরে আমাকে ভালো খারাপের সার্টিফিকেট দিতে এসো স্বপ্নে। এখন মেরে দেই আগে। ওনার কথায় দমে চাইনি আমি, রাগটা যেন মাথায় চেপে বসেছে আমার। তার আগে রিরি করতে করতে বলে উঠি, দেন মেরে দেন আমাকে। আপনাকে দেখলে বড্ড গা চলে আমার। সাথে এই চিন্তাটাও আসে, একটা মানুষ কতটা ভয়াবহ আর খারাপ হলে বাবার বয়সের মানুষকে মারতে পারে। আপনার প্রতি আমার প্রচন্ড রকমের ঘৃণা আছে বারবার। তোমাকে কি আমি প্রেম করার জন্য বেঁধে রেখেছি? বারবার তুমি ঘৃণা করার কথা শোনাচ্ছ আমাকে। উনি খানিকটা থেমে হাতে বন্দুক তাক করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে আবার আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধার্জ, আই লাইক ইউর ধার্জ। তবে এটা অন্য কারোর জন্য তুলে রাখো, আমার জন্য না। আর তোমার ধারণার বাহিরে।
আমি খারাপ। তাই আমাকে বারবার খারাপ বলে সম্বোধন করা বন্ধ করো। তোমার সাথে শান্তভাবে কথা বলছি বলে যে আমি শান্ত ছেলে হয়ে গেলাম সেটা কিন্তু মোটেও সত্য না। তাই অহেতুক আমাকে খেপিয়ে লাভ নেই। এতে করে তোমার সাথে সাথে বাকিরাও সমস্যায় পড়তে পারে। আর তো ওনাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে প্রশ্ন করে বসি, আমার পঞ্চবান্ধবী আর জেসন ভাইয়া কোথায় আছে? আপনি কি করেছেন তাদের সাথে? আছে। ওনার এমন উত্তরে আরো মাথা খারাপ হয়ে যায় আমার। তাই সেই মাথা খারাপ ভাবটা নিয়ে ওনাকে আবারও বলে ওঠে, আছে মানে কি? তাদের আমার সামনে নিয়ে আসুন। অসভ্য বাজে লোক আপনি একটা। অসভ্য, বাজে, খারাপ, ঘৃণা এই ৪টি শব্দ যে আমার জীবনে কতটা ভয়াবহতা সৃষ্টি করেছে তা আমাকে হৃদ খান বোঝায়। ভেঙে গুঁড়িয়ে আমার মুখে এইসব কথা শুনে আর নিজেকে ধরে রাখতে না পেরে সাথে সাথে চেয়ার থেকে উঠে এক হাতে আমার কাল থেকে অন্য হাতে শক্ত করে চেপে আমার চুলের মুঠি ধরে। পরে টকপক হয়ে ওঠা রাগটা দামিয়ে রাখতে না পেরে গাল চেপে ধরা হাতটা আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমার সাথে ধার দেখাইতে মানা করেছিলাম না আমি? তারপরও দেখাইলি। আমাকে না আংলালেও তুই পারতিস। এবার এটার জন্য কতটা চুকাতে হয় তোকে দেখ। বলেছিলাম আমাকে রাখাস না। এবার আমি আমিতে মেতে উঠবো। আর সেই সাথে তোকেও পোড়াবো বরাবরই। যেটা না করতে চেয়েছিলাম না, এবার সেটাই করব আমি। বলে আমার গাল ছেড়ে দিয়ে জোরে জোরে আসিফকে ডাকতে লাগলো উনি। আমি ওনার এই রূপ এবং চিৎকারে দমে চাই ভয়ে। তাই অশান্ত মনে শান্ত হয়ে বসে আছে ওনার সামনে। ওরা চিৎকারের সাথে সাথে হতভম্ব হয়ে দৌড়ে রুমে উপস্থিত হয় আসিফ নামক পদার্থটি। থমথমে পরিবেশ দেখে মুহূর্তেই চুপসে যায় সে। আর সেই চুপসে যাওয়া ফেস নিয়ে আমাকে এক পলক দেখে আবারও তাকায় হৃদ নামক অপদার্থের দিকে। আসিফ তাকাতাকি পর্বটা চুকানোর আগেই হৃদ নামক অপদার্থে ঝাঁঝালো কণ্ঠে আসে আমার কানে। উনি প্রচণ্ড রেখে আসিফকে কিছু একটা বলছেন করার জন্য। আর সেটা আসিফ বাদ্যযন্ত্রের মতো শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করেন রুম ছেড়ে। ১ ঘন্টা যাবৎ চিম মেরে বসে আছি আমি। আমাকে যে বাধা অবস্থা থেকে ছেড়ে দিয়েছে এমন কিছুই না, উল্টো আমাকে এক গাদা মশার কামড়ের সাথে ছেড়ে দিয়ে আছে পাগলটা। কতটা তার ছিঁড়া পাবলিক হলে একটা মেয়েকে মশার কামড় খাওয়ার জন্য একা রেখে যায় আল্লাহ জানে। একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দিয়ে গেল না। ভাবা যায় কত বড় অপদার্থ ছেলেটা। না আমি তো ভাবতেই পারছি না, মাত্র ৫ টাকার জন্য আমার সাথে এত কিপটামি করেছে। হৃদ খান মশার কামড় খাওয়াচ্ছেন আমাকে। আমাকে বললেই হতো, আমি না হয় লাল বালতিটার সাথে আরো ৫ টাকা বেশি দিয়ে দিতাম। তারপর হয়তো কিপটামি। সাংঘাতিক লোক হৃদ খান, বাপরে। আমি বাধা অবস্থায় আমার রুমের মধ্যে বসে আছে অনেকটা চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছি। মাথাটা যেন স্থির করতেই পারছি না আমি। আমার এমন অস্থিরতার কারণ হলো রাস্তা খুঁজছি এখান থেকে পালানোর জন্য। কিন্তু আপাতত আমি সেই কোনো রাস্তা খুঁজেই পাচ্ছি না রুমটিতে। কারণ রুমটি বিশাল বড় হলেও সেটি এক দরজা বিশিষ্ট। আর সেটি হৃদ খান বাহির থেকে বন্ধ করে রেখে গেছে। তাই আপাতত আমার পালানোর রাস্তা বন্ধ। তাই হতাশ চোখে আহত হচ্ছি বারবার। এই লোকটাকে যতটা উন্নতি ভেবেছিলাম ততটাও উন্নত করতে পারেনি। রুমটিতে আরো একটি দরজা রাখলে পারতো না আমার পালানোর জন্য। ছা, কি আর উন্নত করবে খারাপ লোকটা। আমার এমন সব চিন্তার ভাবনার মাঝে আবারও কেউ খটখট শব্দ করে দরজা খুলে রুমে প্রবেশ করে। আমার অস্থির চোখ দুটো মুহূর্তেই ছোট ছোট হয়ে স্থির হয়ে যায় দরজার দিকে। কে রুমে প্রবেশ করছে তা দেখার জন্য ব্যক্তিটির ছায়ামূর্তি অনুসরণ করে উপরে তাকাতেই চোখে পড়ল হৃদ নামক ভয়ানক পাড়াবাসীকে। হুম, একা নয়, সাথে আরো ৪-৫ জন পাড়াবাসী রয়েছে পেছনে। মানে আসিফ একজন হুজুর টাইপ লোক, অন্যজন দুটো উকিল টাইপ লোক। দেখে তো আমার সেরকমই মনে হচ্ছে। যাকগে, সাথে আরো একটা কালো বাদুর টাইপ লোক আছে, কালো করে। খুব সম্ভবত নাইজেরিয়ান বডিগার্ড হবে। আহা কি সুন্দর কালার, একদম মন জোড়ানোটাই যা মনের ভেতরে লেগেছে আমার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে কালো নাইজেরিয়ান বডিগার্ডটাকে পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে। আমাকে এমন করে তাকাতে দেখে হৃদখানোর চোখ মুখ হালকা কুচকে আমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাই ওনার কালো নাইজেরিয়ান বডিগার্ডের দিকে। পরে সেই দৃষ্টি আবারও ঘাড় ঘুরিয়ে আমার উপর নিক্ষেপ করে। আর আমি হাঁ করে তাকিয়ে আছি কালো মানিকের দিকে। যেন এই মুহূর্তে এই কালো মানিক ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। তাই ডাপ ডাপ করে তাকিয়ে আছি আমি। আমার এমন তাকানোতে উপস্থিত সবাই আমার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাই কালো নাইজেরিয়ান বডিগার্ডের দিকে। থমথমে পরিবেশটায় সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে কি এমন দেখছি। কিন্তু আমার এমন করে তাকানোর পছন্দ হলো হৃদ খানের। সে আমার সামনে সোফায় আরাম করে বসে হাতের ইশারায় আমার সাথে কালো মানিককে চলে যেতে বলল। ইশারা পেয়ে সাথে সাথে রুম থেকে প্রস্থান করলো বডিগার্ডটি। সে চলে যেতে চমকে উঠলাম আমি। কালো মানিক চলে যাচ্ছে বিষয়টি মেনে নিতে পারলাম না আমি। তাই দ্রুততার সঙ্গে বলে উঠি,
আমার কালো মানিক। আমার এমন কথায় থমথমে খেয়ে যায় সবাই। তা আমার ফেস থেকে বুঝতে পারছি আমার দিকে কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আবারও বাধা অবস্থায় দরজা থেকে উল্কি ঝুঁকি মারছি আমার কালো মানিককে দেখার আশায়। ব্যাটার কালারের উপর ক্রাশ খাইছি আমি, তাই এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? কারো গম্ভীর কণ্ঠ কানে আসতেই মনোযোগ ভঙ্গ হলো আমার। আমি পাশে ফিরে তাকাতেই চোখ পড়ল হৃদ খানের গম্ভীর ফেস। উনি সোফায় আইস করে বসে পায়ের উপর পা তুলে হাতের ইশারায় আমার সামনের লোকগুলোকে কিছু একটা ইশারা করে বসতে বলেন। ওনার এমন ইশারা পেয়ে বিনা বাক পেয়ে হুজুর আর দুজন উকিল টাইপ আমার সামনে বসে পড়ে। আমি তাদেরকে আমার সামনে বসতে দেখে কৌতূহলী চোখে বারবার উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছি যে ডাটাগুলো আসলে কি করছে। উকিল দুটো পেপারকে কিছু লেখালেখি করছে বেশ মনোযোগ সহকারে। তাদের এমন মনোযোগ সহকারে লিখতে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে মুহূর্তেই। সাথে সাথে এক ঝুড়ি প্রশ্নরা ভর করে আমার মাথায়। আর সেই চিন্তার সাথে সাথে চমকে উঠলাম আমি। আল্লাহ, এই অপদার্থ ব্যাটা আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য উকিল এনে এই ব্যবস্থা করেছে আমাকে চেয়ারে বেঁধে রেখে। ব্যাটা আমাকে ভাঙা লাল বালতিও দেবে, আবার আমার বাবার সম্পত্তিও নেবে, আমাকে এতটা ঠকাবে। কত বড় মাপের গুন্ডা এই হৃদ খান। ভাবা যায় না, ভাবা যায় না। আমি তো ভাবতেই পারছি না। আমিও দিব না আমার বাবার সম্পত্তি। আর কেন দিব? আমাকে একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দেয়নি মশার কামড় থেকে বাঁচার জন্য। আর তাকে দিব আমার বাবার সম্পত্তি? মগের মুল্লুক নাকি? আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই একজন উকিল আমার দিকে কিছু পেপার এগিয়ে দিয়ে ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, এটাতে সাইন করে দিন ম্যাডাম। করব না সাইন আমি, প্লিজ ম্যাডাম। উকিল বাবা করুণ কণ্ঠে শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আজব প্রাণী, আমার বাবার সম্পত্তি নিয়ে যাচ্ছে একটা মানুষ জোর করে, আর তাকে আমি বারবার বাবার সম্পত্তি এমনি এমনি দিয়ে দেব? মগের মুল্লুক পেয়েছে সবকটা বাটা ফাজিল। জাজালা কণ্ঠে বলে উঠি, প্লিজ কি? হ্যাঁ, দিব না আমি আমার বাবার সম্পত্তি। যা তো আপনি। বাবার সম্পত্তি? সব কয়টা ফাজিলের দল আমাকে বুলিয়ে বালিয়ে আমার বাবার সম্পত্তি হাতটাতে চাইছেন। এখন আবার আমার সামনে এমন একটা ভাব করছেন যারো জীবনের সম্পত্তি শব্দটি শোনেননি। আমি উকিল কথাটা শুনে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, জি বাবার সম্পত্তি। উনি আমার ভাগের সম্পত্তি হাতড়ানোর জন্য আমাকে এখানে ধরে বেঁধে রেখেছেন। আপনাদের দিয়ে পেপার সাইন করাচ্ছেন আমার বাবার সম্পত্তির জন্য। আপনি জানেন না? আমার এমন কথাই মুহূর্তে সবাই থতমত খেয়ে গেল। পরে ভীতু চোখে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে। উনি তখনও স্বাভাবিকভাবে বসে আছে গম্ভীর মুখে, আর এক হাতে একটা ছোট্ট কাঁচের সীসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বেশ মনোযোগ সহকারে। সবাই উনিকে এতটা স্বাভাবিক দেখে একটা শুকনো ঢোক গিলে আবারও আমার দিকে ঘুরে তাকায়। পরে আমার সামনে বসে থাকা উকিলটি নিজের চুপসে যাওয়া ফেস নিয়ে আমতামতা করে বলে আমাকে উদ্দেশ্য করে, এগুলো সম্পত্তির পেপার নয়, বিয়ের পেপার ম্যাম। বিয়ে শব্দটি শুনেই কপাল কুঁচকে এলো আমার। কিসের বিয়ে? কার বিয়ে? জানার জন্য কপাল কুঁচকাতেই আবারও প্রশ্ন করে বসি, বিয়ে? কার বিয়ে? আমার এমন প্রশ্নে পাশ থেকে আসে ঝটপট সুরে বলে ওঠে, জি বিয়ে, ভাইয়ের বিয়ে আজ, তাই এদের এখানে আনা হয়েছে ম্যাম। কথাগুলো বলেই আবারও ঝটপট তাড়া দিল উকিল দুটোকে উদ্দেশ্য করে আসিফ নামক অপদার্থ বলে ওঠে, কি হলো? আপনারা বসে আছেন কেন? কাজ শুরু করুন। ভাইয়ের সাথে ভাবির বিয়েটা শেষ করুন তাড়াতাড়ি। ভাবি শব্দটি কানে আসতেই চমকে উঠলাম আমি। এক পলক হৃদখানকে দেখে সাথে সাথে চোখ তুলে তাকাই আসিফের দিকে। খানিকটা কৌতূহল নিয়ে বলে উঠি, আপনার ভাই ভাবি বিয়ে করবে বুঝি? আমার এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় আশিক সহ সবাই। আমার সেদিকে বেশ একটা ভাবান্তর হলো না। আমি আছি আমার চিন্তায়। উনি আমাকে ওনার বিয়ে খাওয়ানোর জন্য এইভাবে ধরে বেঁধে রেখেছেন, ভাবা যায়। কিন্তু আমাকে বললেই তো হতো, আমি না হয় সবাইকে নিয়ে চলে আসতাম ওনার বিয়েতে। এইভাবে ধরে বেঁধে আমাকে বিয়ে খাওয়ার জন্য রাখার কোনো মানে আছে? আজব। আমার এমন কথা শুনে আজব কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে হৃদ দাঁতে দাঁত চেপে বলে, শিশিটাকে শক্ত করে চেপে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নম্বর ওয়ার্ড। বলে আবারও উকিলকে এগুলো উদ্দেশ্যে বলে ওঠে, কাজ শেষ করুন দ্রুত। ওরা এমন গম্ভীর টাইপের রাগের কথায় কেঁপে ওঠে উকিল বাবু। ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় আমার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, ম্যাম প্লিজ সাইনটা করে দিন। সাইন করে দিলে আমার বাবার সম্পত্তি চলে যাবে না তো উকিল বাবু? না ম্যাম, সত্যি তো? জি ম্যাম। উকিল বাবু কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, অবশেষে আমার বাবার সম্পত্তি বেঁচে গেল। এটা ভেবেই আমার মনে শান্তি বয়ে গেল। আর সেই শান্তির রেশ ধরে আবারও বলে উঠি, আচ্ছা
আমাকে কি সাক্ষীর জন্য সাইনটা করতে হবে নাকি? কিন্তু আপনার ভাবিকে দেখছি না কেন? আর আমার হাতটা না খুলে দিলে সাইনটা করব কিভাবে? তাই আমাকে খুলে দেওয়া হোক। আমার কথায় আসিফ এগিয়ে এসে আমার হাতের বাঁধনটা খুলে দেয়। হাতছাড়া পেতে আমি দু হাত উপরে তুলে কুড়মুড়িয়ে উঠি। তারা কয়েক ঘন্টা যাবৎ এখানে আমাকে বসে রেখেছে আমি নিজেও জানি না। তাই কোমরটার সাথে সাথে শরীরটাও ম্যাচ ম্যাচ করছে আমার। চেয়ারে বসা অবস্থায় কুড়মুড়ে উঠছি আমি। পা দুটো আবার ঝিম ধরায়। চেয়ারে ওপর পা দুটো ভাঁজ করে আরাম করে বসে আমি। আমাকে এমন করে দেখে সবার চোখ ছোট ছোট করে করুণভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাদের সবার এমন দৃষ্টি উপেক্ষা করে বলে উঠি, আমার পা ব্যথা করছে এখন, সাথে আমার মুডটাও সুইং করছে। তাই আমি কিছুক্ষণ রেস্ট দিব, তারপর আপনাদের ভাইয়ের বিয়েটা খাবো, ঠিক আছে? আর সাইনটা আমি তখনই করে দিব, ওকে? বলে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ি আমি। আমাকে এভাবে বসতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে হৃদ খান। নিজেকে আর ধরে রাখতে না পেরে ছাঁচালো কণ্ঠে বলে ওঠে, এমনি এমনি সাইনটা করবো নাকি গুলি খেয়ে সাইনটা করবে? আই সোয়ার তোমাকে শুট করতে দ্বিতীয়বার ভাববো না আমি। তাই কোনো কথা না বলে জাস্ট ডু ইট। ওনার এখন ছাঁচালো কণ্ঠ শুনে খানিকটা ভড়কে যাই আমি। ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কলমটা হাতে নিয়ে বিনা বাক বয়ে সাইনটা করে দেই আমি। এই লোকের সাথে কথা বলাই বেকার। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে লোকটা। বউকে ধরে না এনে অন্য একটা মেয়েকে বেঁধে রেখেছে বিয়ের সাক্ষী বানানোর জন্য। বউয়ের সাইন না নিয়ে আমাকে গুলি করা মারার হুমকি দিচ্ছে বোধ লোকটা। আজও পাবলিক সব কয়টা। নিশ্চিত এই লোকের বউটাও পাগল হবে। স্বামী পাগল, বউ পাগল, আর বাচ্চাও হবে পুরো পাগল। সব কয়টাই পাগলের দল। কথাগুলো ভাবতেই মনের মধ্যে সুখ নামক পাখিটি লাফাতে থাকে প্রচণ্ড গতিতেও। আমি সেই সুখে কাতর হয়ে খাপটি মেরে কালে হাত দিয়ে বসে পড়ি চেয়ারে। আমার সাইন করার সাথে সাথে হৃদ খানও সাইনটা করে দেয় দ্রুত। পরে আবারও কিছু ইশারা করতেই হুজুর টাইপ লোকটা কিছু পড়তে শুরু করে দেয়। আমি ওনার হঠাৎ কাছে গোল গোল চোখে তাকাই ওনার দিকে। বেশ মনোযোগ সহকারে ওনার বলা কথাগুলো শুনছি কৌতূহলে হয়ে গালে হাত দিয়ে। উনি নিজের মতো করে পড়াটা শেষ করে বলে ওঠে, বলো মা কবুল। কেন? বিয়ে করার জন্য মা। কাজী সাহেবের এমন কথায় মুহূর্তে আকাশ থেকে পড়লাম আমি। কি বলে এই লোক? এই বয়সে এসে আবারও বিয়ে করতে চায়, তাও আমাকে! আল্লাহ, সিসি কি বাজে লোক উনি। বুড়ো বয়সে এসেও বিয়ে করতে চায়। তাই রেগে কিছুটা উচ্চস্বরে বলে উঠি, জি, আমি আপনাকে বিয়ে করব না। জানতো আপনি আসছে বুড়ো বয়সে আমাকে বিয়ে করতে। আমার নাউজ ভঙ্গিতের কথায় কাজী সাহেব ভ্যাবাচাকা খেয়ে যায় মুহূর্তেই। আমার কথায় কি বলবে কিছু ভেবে থাপে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে অসহায় দৃষ্টিতে। কাজী সাহেব তাকাতেই হৃদ খান দাঁতে দাঁত পিষে কটমট করে আমাকে উদ্দেশ্য করে বলে, শাট আপ ইডিয়েট। কোনো কথা নয়, কবুলটা বলে বিয়েটা করো চুপচাপ। বেশি কথা বলাটা আমার পছন্দ নয়। ওনার এমন খাপছাড়া কথায় তেলে বেগুনে চলে উঠলাম আমি। এই লোক বলে কি আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে? আমি সেটা মেনে নিব নাকি? তাই আমিও তেজ দেখিয়ে রেখে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, বললেই হলো নাকি? আমি কিছুতেই বাবার বয়সে লোকটাকে বিয়ে করব না। আর আপনি শুনুন, কাজীকে উদ্দেশ্য করে বলে, আমি আপনাকে বিয়ে করব না। আমার আপনার উপর কোনো ইন্টারেস্ট নেই। এবার আসুন আপনি। বলে খাপটি মেরে বসে পড়লাম চেয়ারে। থমথমে পরিবেশ থেকে আসিফ ধীর গলায় আস্তে করে বলে ওঠে, ভাবি আপনার সাথে ওনার সাথে আপনার বিয়ে হচ্ছে না, বিয়েটা হচ্ছে ভাইয়ের সাথে। হৃদ খানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে। আসিফের হাতের ইশারা অনুসরণ করে হৃদ খানকে এক পলক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেখেয়ালি ভাবেই গালে হাত দিয়ে বলে ওঠে, তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম বুড়ো স্বামীর হাত থেকে। ওনাকে বিয়ে করতে হবে, তাই তো? আমার কথায় তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানাই আসিফ, যার অর্থ হ্যাঁ, তাকে বিয়ে করতে হবে আমাকে। প্রথমে কথাটি বিশেষ গুরুত্ব না দিলেও আসিফের মাথা নাড়াইয়ে সম্মতি জানানোতে সবটা পরিষ্কার হয়ে আছে আমার কাছে। হৃদ খানকে বিয়ে করতে হবে ভাবতেই চেয়ার থেকে লাফিয়ে উঠি আমি। আর সাথে সাথে অবিশ্বাস্য গলায় চেঁচিয়ে বলে উঠি, কি? ওনাকে বিয়ে করতে হবে আমায়? অসম্ভব। আমার এমন হঠাৎ চিৎকার করে ওঠায় মুহূর্তের সবাই ভরকে যায়। কিন্তু হৃদ খান তো স্বাভাবিকভাবে বসেছিল সোফার উপর। থমথমে পরিবেশে সবাই আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি উপেক্ষা করে আসিফের দিকে রাগীভাবে তাকাই। আমার এমন করে তাকানোতে আসিফ খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবে বিয়েটা তো হয়ে গেছে, শুধু কবুল বলে পাখিটা শেষ করে দিন প্লিজ। আসিফের এমন কথাই আমার রাগে যেন ঘি ঢালার মতো কাজ করে। আমাকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করা হচ্ছে, আবার বলছে আমি এমনি এমনি কবুল বলে পাখিটা শেষ করে দিব। একটা ফাজিলের দল। আমি আসিফের কথায় তেলে বেগুনে চলে উঠে বলি, বললেই হলো নাকি? আমাকে কি পাগল পেয়েছেন যে এই খারাপ লোকটাকে আমি বিয়ে করব? মরে যাব তবুও এই বাজে লোকটাকে বিয়ে করব না আমি। না না না, একদমই না। আমার এমন কথায় চারপাশটা পিনপতন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই।
সবাই চেহারার ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই ভয় হলো হৃদ খানকে নিয়ে। আমার এমন কথা শুনে তিনি আমার সাথে কি করতে পারে সেটা নিয়ে হয়তো সবার এত চিন্তা। কিন্তু আমার এত কোনো চিন্তা ভাবনা হলো না। কারণ আমি মরে গেলেও ওনাকে বিয়ে করব না। তাই নিজের সিদ্ধান্ত অটল হয়ে আবারও সবার দিকে তাকাই। সবাই ভয় নজরে আমার দিকে ওনার দিকে তাকিয়ে আছে যে উনি কি বলবেন। উনি তখনও শান্তভাবে বসে আছে, হাতে থাকা সিসাটার মনোযোগ সহকারে দেখতে। ওনার কোনোরকম হেলদোল না দেখে কাজী সাহেব শুকনা একটা ঢোক গিলে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে, বলো মা কবুল। কাজী সাহেবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। বলছে বিয়ে করব না আমি, তারপরেও বলছে কবুল বলতে। সত্যি লোকটা কি পাগল? আহারে, দেখে তো ভালোই মনে হচ্ছে আমার। একটা ভালো মানুষ এইভাবে পাগল হয়ে গেল। আহা, সবই কপাল। কাজী সাহেবের জন্য একরাশ কষ্ট নিয়ে দুঃখী ভাব নিয়ে বলে ওঠে, বললাম তো, বলবো না আমি, এই বিয়ে করব না আমি। আমার এমন কথায় পাশ থেকে হৃদ খান শান্ত সুরে বলে ওঠে, তোমাকে কে বলেছে বিয়ে করতে? ওনার এমন কথায় থমথমে খেয়ে গেলাম আমি। সবাই বলেছে বিয়ে করতে, আর উনি বলছেন কে বলেছে আমাকে বিয়ে করতে? ওনার এমন গাঁজাখুরি টাইপ কথা শুনে তেজ দেখিয়ে বলে উঠি, কেন, ওরাই তো বলেছে বিয়ে করতে। সবাইকে দেখিয়েই বলল, কি বলেছে? বিয়ে করতে বলেছে। তাই? কবে? কবে মানে? কিছুক্ষণ আগেই তো বললো কাজী সাহেব আমাকে। তাই তুমি আবার জিজ্ঞেস করো তো, তোমাকে এখন কিছু বলছে কিনা আমার সামনে? হ্যাঁ, না, হ্যাঁ, তুমি সবার কাছ থেকে জিজ্ঞেস করো আমার সামনে, কে তোমাকে বিয়ের কথা বলেছে, আমিও দেখতে চাই। ওনার এমন কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি। সবাই আমাকে বিয়ের জন্য বলল, আর উনি সেটা শুনলো না। আমি ওনার কথা মতো কাজী সাহেবকে বলে উঠি, আপনি আমাকে বিয়ের কথা কেন বলেছেন? আমি কোনো বিয়ের কথা বলিনি মা, তোমার কথাও ভুল হচ্ছে। কাজী সাহেবের এমন হা হয়ে গেল আমি। এই মাত্র আমাকে বিয়ের কথা বলে সাথে পল্টে নিচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি মিথ্যা কেন বলছেন? আপনি না এইমাত্র আমাকে বললেন তাহলে? আমার কথায় আবারও হৃদ খান পাশ থেকে বলে ওঠে, কেউ তোমাকে কিছু বলেনি, তুমি মিথ্যে বলছো। কি? মিথ্যে বলছি না আমি। কাজী সাহেব আর আসিফ বলছে আমাকে। সেটাই তো জানতে চাইছি, কি বলেছে তোমাকে? কেন, আপনি শোনেননি? কবুল বলতে বলেছে আমাকে এরা। কবুল বলতে বলেছে তোমায়? হ্যাঁ বলেছে, কবুল বলতে বলেছে আমায়। কথাটা কি এভাবেই বলতে বলেছে তোমায়? এভাবে পড়েনি। বলো মা কবুল, এভাবেই বলেছে। তাই তোমাকে কবুল বলতে বলেছে, আর তুমি সুন্দরভাবে বলে দিলে। আজব, আমি কবুল বলতে যাব কেন? আমি কবুল বলিনি। আমি কবুল বলবোও না। কবুল বললেই তো বিয়ে হয়ে যাবে। তাই তো আমি একবারও কবুল বলিনি। আমি সব বুঝি। কাজী সাহেব কোনে ৮ বার কবুল বলেছে, আমি ২ বার বললাম। নিন, আমি আরো একবার কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করছি। ওনার এমন কথায় আমি হা হয়ে ওনার দিকে তাকাচ্ছি। কি বলবো, কি বলার উচিত কিছুই বুঝতে পারছি না আমি এই মুহূর্তে। আমাকে আমার কথার জালে ফাঁসিয়ে উনি কি সুন্দর করে বিয়েটা করে নিল। আর আমি বোকার মতো ওনার কথায় নাচতে এগুলো এতগুলো কবুল বলে দিলাম। এবার সত্যি আমার কান্না পাচ্ছে ভীষণ। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কিভাবে পারলাম এমনটা করতে? বাসায় ফিরে সবাইকে কি বলবো? না, এটা আমি কিছুতেই মেনে নিব না। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানব না, তাইলেই তো হয়। আমার সব চিন্তা ভাবনার পিছনে ফেলে আবারও তাকাই ওনার দিকে। পরে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠি, মানি না, আমি এই বিয়ে মানি না। আপনি আমাকে ঠকিয়েছেন, কথার জ্বালা জড়িয়ে বিয়ে করেছেন আমাকে। মানি না এই বিয়ে। তো আমি কি করব তুমি না মানলে? ওনার এমন খাপছাড়া কথায় রাগটা যেন আমার মাথায় চেপে বসেছে। আর সেই রাগের রেশ ধরে তাদের দাঁত চেপে বলে উঠি, কি করবেন মানে কি? আপনি আমার সাথে এমনটা করে বেঁচে যাবেন নাকি? কখনোই না। আপনি চিনেন আমাকে, জানেন আমি কি করতে পারি। আমার এমন কথায় সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর হৃদখানা পুরো কুঁচকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবারও আমার দিকে নিজের দৃষ্টি স্থির করে। হয়তো আমি কি করতে পারি সেটা জানতে চাই উনি। উনাকে আমার এমন অবিশ্বাস্য চোখে তাকাতে দেখে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। আজব পাবলিক একটা, আমি আমার গুণের কথা বলছি আর সে বিশ্বাসই করতে চাইছে না। তাই আবারও তেজ দেখিয়ে বলে উঠি, আপনার এমন করে তাকানোতে আমার কোনগুলো মিথ্যা হয়ে যাবে না। আপনি জানেন কে আমি? না মা, কে তুমি? পাশ থেকে কাজী সাহেবের আদুরি মাখা কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় ওনার দিকে। ওরা বেশ মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, সাথে উকিল দুটো। তাদেরকে আমার দিকে এতটা আগ্রহী সাক্ষাৎ তাকিয়ে থাকতে দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে পড়ি। পর মুহূর্তে কেউ আমাকে জানতে চায়, আমার গুণগুলোকে জানতে চায়। কথাটা ভাবতেই আমার মন খুশিতে চিকচিক করে ওঠে। এতক্ষণ কি হয়েছে আমি মুহূর্তেই সব ভুলে গিয়ে আশ্চর্যময় কাজী সাহেবের সাথে
আমি কি কি করতে পারি সেটা জানতে চাই সবাইকে। তাই আমি খুশি হয়ে আবারও ওনাদের সামনে চেয়ারে দুপা ভাঁজ করে বসে পড়ি। সাথে বলে উঠি, আপনি শুনবেন আমার বোনের কথা? হ্যাঁ মা, শুনবো, তুমি বলো। কাজী সাহেবের কথায় আমি খানিকটা ভাব নিয়ে রিদ্ধানের দিকে এক পলক তাকাই। উনি তখনও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হয়তো কি বলতে চাই সেও শুনতে চায়। আমি ওনাকে এমন করে তাকাতে দেখে আমার মনে সুপ্ত অনুভূতিগুলো মাথা নাড়াতেই ওঠে। আর সাথে সাথে বলতে থাকি, এই সুযোগে যদি রিদখানকে ভয় দেখানো, নিজের সম্পর্কে সব ভালো ভালো গুণ প্রকাশ করে, নিজের এমন সব চিন্তা ভাবনায় মনে মনে স্থির করে সামনের দিকে তাকিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি জানেন আমি কি কি করতে পারি? আমার গায়ে কতটা শক্তি সঞ্চয় আছে, আর সেই শক্তি দিয়ে আমি আপনাকে টেবিলের উপর সবকিছু ফেলে দিতে পারবো। আপনার সবগুলো কাগজপত্র জানেন আপনি? না মা। মা, জানেন না আপনি? ও জানবেন কি করে? আমি তো আপনাকে বলিনি আমার সব গুণের কথা। আপনি জানেন আমাদের বাড়িতে যে বাগানটা আছে না, সেখানে অনেক বড় বড় গাছ আছে, আমি এক কোপেই কেটে ফেলি। আমার গায়ে অনেক শক্তি আছে। আর আপনি জানেন একদিন আম্মু আমার এমন সব গুণে রাগান্বিত হয়ে আমাকে সারা বাড়িতে মারার জন্য ছুটে বেরিয়েছিল। আল্লাহ কি সাংঘাতিক দিনটাই না ছিল। কোনো রকম যান বাঁচিয়েছিলাম আম্মুর হাত থেকে সেদিন। কেন মারতে চেয়েছিল উনি? আমি নাকি তার বড় বড় গাছ কেটে ফেলে দিয়েছি। আজব পাবলিক। আমি তো আমার শক্তিগুলো বাহিরের সবার কাছে প্রকাশ করেছিলাম আম্মুর লাগানো গাছগুলো কেটে। আর সেটা বুঝতে পারলো না আম্মু। আহা, আমার কি কষ্ট! ইস, আপনার দেখার দরকার ছিল আমি কি কি করতে পারি সেটা। আর কি কি করতে পারো মা? আম্মু বড় বড় লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ, কচু গাছ, বেগুন গাছ সব কয়টাকে আমি এক কোপেই ফালি ফালি করতে পারি। সাথে ভাইয়ের টবে লাগানো চারা গাছগুলো আছে না আমাদের বাড়িতে, ওইগুলো আমি এক কোপে কেটে ফেলি, ক্যাচ ক্যাচ শব্দ হয়। মাশাআল্লাহ, তুমি সর্বগুণে গুণান্বিত মা। আরে আপনি জানেন আমি আরো অনেক কিছু করতে পারি। আমার সব গুণের কথা শুনলে আপনি এখান থেকে নড়তেই চাইবেন না। আর আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ থেকে রিদখান তাতে দাঁত চেপে বলে ওঠে, জাস্ট শাট আপ। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আই সোয়ার, আমি কিন্তু এবার তোমাকে ছাড় দিব না। ওনার এমন ধমকে দমে যাবার পাত্রী নয় আমি। তাই আমিও নিজের মতো করে বলে উঠি, বললেই হলো নাকি? কাজী সাহেব, আপনি ওনার কথা একদমই শুনবেন না। আসলে ওনার জলে আমার সব গুণের কথা শুনে সবার আমার গুনগুনগুলো দেখলেই জ্বলে ওঠে। তাই ওনারা জ্বলে পড়ে যাচ্ছে ভেতরে ভেতরে। আর সেই পোড়ার আগুনে এখন ওনার চোখে মুখে ভেসে উঠেছে। তাই তো দেখছেন না আমাকে কেমন লাল লাল চোখে দেখছে। আমি বুঝি না? বুঝি, আমি সব বুঝি। আসলে আমার ট্যালেন্টগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টায় আছেন এই লোক। আমিও আজ থামবো না। আমার সব গুণের কথা সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়বো। তার আগে কোনো থামাথামি নাই। আমার কষ্টটা কেউ বোঝে না। সত্যি মা, তোমার এত কষ্ট দেখে আমার চোখে জল চলে এসেছে। তুমি বলো মা, আমি শুনতে চাই তোমার সর্বগুণের কথা। কাজী সাহেবের চোখে আমার জন্য পানি দেখে মুহূর্তেই আমি আরো ইমোশনাল হয়ে পড়ি। আমার কষ্ট শোকাতে হয়ে একজন মুরব্বী মানুষ চোখে জল ফেলছেন। সত্যি আমার এত এত কষ্ট আমি কোথায় রাখবো? না, আমার রাখার কোনো জায়গায় নেই। এটাও আমার একটা কষ্ট। আসলে আমি কষ্টের দেবী হয়ে গেছি। এখন সবাই আমাকে দেখলেই বলবে, ওই দেখ কষ্টের দেবী যাচ্ছে। ইস, আমার এত কষ্ট কেন? আমি দুঃখ দুঃখ ভাগ নিয়ে কাঁদো কাঁদো স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আপনি কাঁদবেন না কাজী সাহেব। আপনি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল তো, তাই আমারও কান্না চলে আসবে। একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে বসবো কিন্তু আমি। তখন কিন্তু ওনার ভাঙ্গা লাল বালতিটাও হবে না আমার চোখের পানি। আসলে আমি অনেক কান্না করতে পারি তো, তাই। আমার এমন কথায় যেন কাজী সাহেব মুহূর্তে আরো এক ধাপ বেশি ইমোশনাল হয়ে পড়লেন। আর সেই ইমোশনাল ধাপটার রেশ ধরে নিজের চোখের জল মুছতে মুছতে বলে ওঠে, মা তুমি সত্যিই আমার জন্য এতটা ভাবছো? আর কাঁদতে চাইবো না আমি। তুমি বলো মা, আমি সব শুনবো। কাজী সাহেবের কথা শেষ করার পরপরই আমি কিছু বলার আগে পাশ থেকে খারাপ লোকটা খানিকটা চেঁচিয়ে আমার উদ্দেশ্য করে বলে ওঠেন, বোথ অফ ইউ শাট আপ। আর একটা কথাও না। আর যদি একটা শব্দ কানে আসে, আই উইল কিল দেম। সো আর কথা না। আসিফ, এটাকে বাহিরে নিয়ে যা তো। বড্ড মাথা খাচ্ছে আমার। ওনার এমন রাগি ধমকে মুহূর্তেই দমে যায় আমি। শুকসে যাওয়া ফেস নিয়ে এক পলক ওনাকে দেখে আবারও কাজী সাহেবের দিকে তাকাই। উনি বেশ দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে আছেন আমার দিকে তাকিয়ে থেকে। হয়তো আমার বাকি গুণের কথাগুলো শুনতে না পেরে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আমি ওনার মনের অবস্থা বুঝতে পেরে চেয়ারে বসা অবস্থায় সামনের দিকে হালকা ঝুঁকে মুখ এক সাইডে রেখে সবার সামনে আস্তে করে বলে উঠি, কষ্ট পাবেন না কাজী সাহেব। আমি আপনাকে পরে আমার সবটা শোনাবো, প্রমিস। বলেই ঠিক আছে বলে বসি নিজের চেয়ারে।
আমার এমন করে বলাতে সবাই হা হা করে আমার দিকে তাকিয়েছিল। আর কাজী সাহেব খুশি মনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে আমি আবার চেঁচিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, কাজী সাহেব, পিএল। আমার এমন কথায় উপস্থিত সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, গোল গোল চোখে তাকিয়ে আমার দিকে। আর কাজী সাহেব আমার কথার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে ওঠে, পিএল কি মা? পায়ে লাগো, সালাম করলাম আর কি, শর্টকাট রাস্তা পিএল। মাশাআল্লাহ, বেঁচে থাকো মা, সর্বগুণে গুণান্বিত তুমি মা। মনটা ভরে গেছে আজ তোমার সাথে কথা বলে। আসি মা। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আমরা বাস্তবে যদি মেয়েরা এরকম ন্যাকার ষষ্ঠী হয়ে চলতাম, ভাই, বাড়ি তার জায়গা হইতো না। মানে এই ন্যাকামোর প্রথম দিনেই আম্মায়ে ঝাঁটা পিটা নাহলে জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিয়ে কবে, তোর মতো ন্যাকা মেয়ের আমাদের দরকার নাই।